To my channel Strategy by NK. আমরা কালকে জিওগ্রাফিটা দেখেছি, জিওগ্রাফির কি কি ইম্পর্টেন্ট। আজকে আমরা দেখবো পলিটির কি কি, আমরা শেষ কয়েকদিনে পলিটির কি কি আমরা পড়তে পারি, ঠিক আছে? মোটামুটি সবাই পড়েছি আমরা দেখবো যে কি কি ইম্পর্টেন্ট, যেটা একবার চোখ দিয়ে যদি চোখ পড়ানো যায় তাহলে পরীক্ষায় আমাদের হেল্প হয়। তো কি আছে, প্রথমেই হচ্ছে স্টার্টিংটা, যে মেকিং অফ দ্য কনস্টিটিউশন। তোমার এই আইডিয়া অফ কনস্টিটিউশনটা প্রথম কে দিয়েছিল? এটা যেমন এম এন রয় দিয়েছিল, ঠিক? এম এন রয় একটা ইন্ডিভিজুয়ালি দিয়েছিল। কত সালে? 1934 সালে দিল। আচ্ছা, তার 2 বছর পর 1936-এ কি হলো? কংগ্রেস সেশনে ডাইরেক্ট তোমার ডিমান্ড করা হলো যে উই ওয়ান্ট আ কনস্টিটিউশন ফর আওয়ার ওন কান্ট্রি, ঠিক আছে, আমাদের রুলস থাকবে। তো 1936-এ কংগ্রেস ডিমান্ড করলো। এটা কার ইয়েতে হলো? তোমার ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 যেটা আছে তার আন্ডারে হলো, কারণ ক্যাবিনেট মিশন প্ল্যানই এটা মঞ্জুর করলো যে ঠিক আছে, নাও ইউ ক্যান কনস্টিটিউট আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ওকে, তো এখান থেকে এইটুকু, এই তিনটে। তার ফার্স্ট মিটিং কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946 স্টার্ট হলো আমাদের পথ চলা। তারপর তোমার প্রথম টেম্পোরারি প্রেসিডেন্ট কে ছিল? সচ্চিদানন্দ সিনহা। কবে ইলেক্ট হয়েছিল? তার 2 দিন পর 11 ডিসেম্বর 1946-এ সচ্চিদানন্দ সিনহা কি হলো? প্রেসিডেন্ট হিসেবে তোমার নমিনেটেড হলো। কেন? কারণ এটা হচ্ছে তখন সচ্চিদানন্দ সিনহা যে আছে, সে সব থেকে ওল্ডেস্ট তোমার মেম্বার ছিল। তো ওই ওল্ডেস্ট মেম্বার যখন টেম্পোরারি কিছু করা হয়, তখন ওল্ডেস্ট যে হয় তাকে তোমার প্রেসিডেন্ট পদটাকে অফার করা হতো বা চেয়ারম্যান পদটাকে অফার করা হতো। সেক্ষেত্রে এটা করলো, এটা হচ্ছে তোমার ফ্রেঞ্চ প্র্যাকটিস, এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ প্র্যাকটিস। ওকে, ফ্রেঞ্চ প্র্যাকটিস অনুযায়ী তাকে করা হলো। আচ্ছা, তারপর হচ্ছে তার 2 দিন পর তোমার তোমার হচ্ছে, না সরি, তোমার 11 ডিসেম্বর না, সত্যিকার সিনহাকে প্রথম দিনই করা হলো। সিনহাকে 9 ডিসেম্বর প্রথম দিনই তোমার টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হলো। 11ই ডিসেম্বর এসে হচ্ছে তোমার পার্মানেন্ট প্রেসিডেন্ট করা হলো। কাকে? রাজেন্দ্র প্রসাদকে। তাই তো, রাজেন্দ্র প্রসাদ, আর রাজেন্দ্র প্রসাদ। এবং হচ্ছে একটা প্রশ্ন থাকে যে ভাইস প্রেসিডেন্ট কাকে হলো? প্রেসিডেন্ট তো করা হলো রাজেন্দ্র প্রসাদকে, ভাইস প্রেসিডেন্ট কাকে করা হলো? এইচ সি মুখার্জি। এই নামটা ইম্পর্টেন্ট। ভাইস প্রেসিডেন্ট কে ছিল? প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্ট কে ছিল, ঠিক আছে? এই দুটোই করা হলো 11ই ডিসেম্বর। এরপর কি হলো? তার 2 দিন পর 13ই ডিসেম্বর কি করা হলো? একটা অবজেক্টিভ রেজলিউশন পাস করা হলো। কে পাস করলো? জওহরলাল নেহেরু। সেটাই শেষ পর্যন্ত, মানে পরবর্তী ক্ষেত্রে অবজেক্টিভ রেজলিউশনটাই প্রিএম্বলে পরিণত করা হয়েছিল। প্রিএম্বলটা অবজেক্টিভ রেজলিউশনটা মানে একটুখানি মডিফাইড রূপ, ঠিক আছে? আচ্ছা, তারপর কি? এখানটায় তোমার কনস্টিটিউশনাল অ্যাডভাইজার বলে যে বি এন রাওকে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে ইয়ে করা হয়েছিল, অ্যাপয়েন্ট করা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে তোমার ইনিশিয়াল মেম্বার কত ছিল? এটা ইম্পর্টেন্ট। 389টা ইনিশিয়াল মেম্বার ছিল। তার মধ্যে হচ্ছে তোমার 292টা কি হচ্ছে বিভিন্ন প্রভিন্স থেকে নেওয়া হতো। 92 হচ্ছে তোমার প্রিন্সিপাল, যে প্রিন্সলি স্টেটস ছিল সেখান থেকে নেওয়া হতো। এবং 4টে হচ্ছে তোমার ওই ইয়ে থেকে নেওয়া হতো, যেটা 4টে প্রভিন্স আছে, চিফ কমিশনার্স প্রভিন্স বলে, সেখান থেকে নেওয়া হতো। ঠিক আছে, এটা অতটা ভিতরে পড়া দরকার নেই। 4টে হচ্ছে ইয়ে থেকে নেওয়া হলো। এবার হচ্ছে কিছু কমিটিস রয়েছে, মেজর কমিটি। যেমন ধরো এরকম প্রশ্ন থাকে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ইউনিয়ন পাওয়ার কমিটি, পাওয়ার কমিটির হেড কে ছিল? ঠিক আছে, পাওয়ার কমিটি মানে কি? সব থেকে পাওয়ার কার ছিল? জওয়াহরলাল নেহরু। তো পাওয়ার কমিটি জওয়াহরলাল নেহরু। তারপর হচ্ছে কনস্টিটিউশন কমিটি, পাওয়ার কমিটি হতে পারে, তারপর কনস্টিটিউশন কমিটি দিতে পারে, সেটাও জওয়াহরলাল নেহরু। ঠিক। আবার যখন প্রভিন্সিয়াল কমিটি দেবে, প্রভিন্সিয়াল প্রথম হোম মিনিস্টার কে ছিল আমাদের? বল্লভভাই প্যাটেল ছিল। তাহলে প্রভিন্সটা কি রিলেটেড? এই হোম মিনিস্ট্রি রিলেটেড প্রভিন্সটা। তো প্রভিন্সিয়াল কনস্টিটিউশন যদি বলে তাহলে সর্দার বল্লভভাই প্যাটেল। ড্রাফটিং কমিটি যদি বলে, ড্রাফটিং কমিটি হেড কে ছিল? ড্রাফটিং কমিটি হেড ছিল বি আর আম্বেদকর, ঠিক আছে? তারপর যদি বলে ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড যে কমিটি ছিল তার হেড কে ছিল? সেটা সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল কি ছিল? এক হচ্ছে তোমার প্রভিন্স রিলেটেড একটা মেজর, এবং তারপর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে তোমার ধরো আহ এরকমই, তারপর ধরো রুলস অফ প্রসিজিয়ার, যে রুলস কি কি থাকবে, রুলস অফ প্রসিজিয়ার, সেটা তোমার কে ছিল? রুলস অফ প্রসিজিয়ার কমিটি। এরকম যদি কোনো ইয়ে থাকে তাহলে সেটা হবে রাজেন্দ্র প্রসাদ, মানে আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট যে ছিল সে রাজেন্দ্র প্রসাদ করে নেবে। আবার স্টিয়ারিং কমিটি, যেহেতু সে প্রেসিডেন্ট, তাহলে সে যেভাবে স্টিয়ার করবে, গাড়ি আমরা স্টিয়ার করি না, তাহলে স্টিয়ারিং কমিটি কি? সেই যে প্রেসিডেন্ট সেই স্টিয়ারিং কমিটি এভাবে ভাববে যে প্রথমে যে প্রেসিডেন্ট হবে সেই সবকিছু স্টিয়ার করবে। তো স্টিয়ারিং কমিটির হেড কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, এরকম কয়েকটা ইম্পর্টেন্ট থাকবে। এবার হচ্ছে ফিনান্স কার আন্ডারে ছিল? ফিনান্স কমিটির কে হেড ছিল? ফিনান্স কমিটির হেডও ছিল তোমার রাজেন্দ্র প্রসাদ। ওকে, কয়েকটা এইটুকুই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, ব্যাস। আর আর খুব একটা এখান থেকে নেই। আর একটাই আছে তোমার ন্যাশনাল ফ্ল্যাগ। এটার একটা থাকে, রাজেন্দ্র প্রসাদকে আর একটা দেয়, সেটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগের
তোমার অ্যাডহক কমিটি, এটা যদিও মাইনর, এটা হচ্ছে মাইনর ইয়ে। অ্যাডহক কমিটির হেডও ছিল রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ, এরকম প্রশ্ন আছে, রাজেন্দ্র প্রসাদ কোন কোন ইয়ের তোমার হেড ছিল? এক তো ফিনান্সের, দুই হচ্ছে তোমার রুলস অফ প্রসিজিয়ার, স্টিয়ারিং কমিটি, আর ন্যাশনাল ফ্ল্যাগের উপর, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমার রাজেন্দ্র প্রসাদ ছিল। আচ্ছা, এবার ড্রাফটিং কমিটি কি? ড্রাফটিং কমিটি হচ্ছে তোমার কবে তৈরি হয়েছিল? আগস্ট, মানে আমরা 15ই আগস্ট হচ্ছে কি স্বাধীনতা পেলাম, তার কয়েকদিন পরে, 14 দিন পর, আগস্ট 29শে আগস্ট কি করা হলো? ড্রাফটিং কমিটি কনস্টিটিউট করা হলো। এটা কোশ্চেন ভালো ইম্পর্টেন্ট, কি ড্রাফটিং কমিটির স্টার্টিং কবে করা হয়েছিল? সেটা হচ্ছে আগস্ট 29, 1947। যদি বলে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি স্টার্ট কবে করা হচ্ছে, সেটা হচ্ছে 9ই ডিসেম্বর 1946। বাট এটা স্বাধীনতার পরে ড্রাফটিং, মানে ড্রাফট করবে আমাদের কনস্টিটিউশনটাকে, ঠিক আছে? মেম্বার কটা ছিল? 7টা ছিল। অবভিয়াসলি এর হেড ছিল হচ্ছে তোমার চেয়ারম্যান ছিল যে B.R. আম্বেদকর। তাহলে বাদ বাকি ছিল, ধরো এরকম প্রশ্ন হয় যে মানে কোন পার্সেন্টটা ড্রাফটিং কমিটির মেম্বার ছিল না? তখন একটু এই একটু দেখে নেবে যে 7টা মেম্বার কে কে রয়েছে, ঠিক আছে? যেমন K.M. মুন্সি আছে, তোমার N. গোপালাস্বামী আয়াঙ্গার আছে, ঠিক আছে, আলাদি কৃষ্ণস্বামী আয়ার, এরকম একটু দেখে নিও যে যাতে অপশন এলিমিনেট করতে সুবিধা হয়, ঠিক? আচ্ছা, এটুকু হয়ে গেল পুরোটা। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড কোশ্চেন। আমাদের ইম্পর্টেন্ট কি? বরোড ফর্ম। আমরা যে আর্টিকেলটা, এই যে আমাদের যে কনস্টিটিউশনটা বানিয়েছি, এটা তো এরকম না যে আমরা সব হচ্ছে নিজে থেকে বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা বড় করেছি, ঠিক আছে? এবার কি, যখনই প্রশ্ন আসে, ধরো ধরো ইউএসএ থেকে কিছু বড় করেছি, এটা থেকে। তো ধর প্রথম আমাদের কি শুরু হচ্ছে? প্রিঅ্যাম্বেল দিয়ে। এরকম প্রশ্ন আসতে পারে যে প্রিঅ্যাম্বেল কোথা থেকে বড় করেছি? প্রিঅ্যাম্বেল হচ্ছে আমরা ইউকে থেকে বড় করেছি, ঠিক আছে? সরি, ইউকে নয়, এটা হচ্ছে ইউএসএ থেকে বড় করেছি, মানে আমেরিকা থেকে। প্রিঅ্যাম্বেল হচ্ছে আমেরিকা থেকে বড় করেছি। এরকম হচ্ছে তোমার 11খানা সোর্স আছে, ওকে? কি কি আছে? ধরো তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বেশিরভাগ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। বেশিরভাগ, প্রায় 75% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে 1935-এ। এবার ইউকে থেকে কি নিয়েছি? ইউকে থেকে আমরা হচ্ছে তোমার সিটিজেনশিপ নিয়েছি, যে সিঙ্গেল সিটিজেনশিপ। আমাদের অন্য দেশের যদি সিটিজেনশিপ নেওয়া হয়, তাহলে কি হবে? আমাদের সিটিজেনশিপ কিন্তু চলে যাবে। কারণ হচ্ছে আমরা আহ, তোমার ডবল সিটিজেনশিপে বিশ্বাস করি না। যেমন হচ্ছে তোমার কিছুদিন আগে তোমার শুনে থাকবে কি, অক্ষয় কুমার, তাকে তো কানাডা কুমার বলা হতো, কারণ সে কানাডার ইয়ে ছিল। তারপর কিছুদিন আগে সেই অনেক ট্রোল ফোল হওয়ার পর কি হলো? কানাডা থেকে সে কানাডার রেসিডেন্ট, মানে সিটিজেনশিপ কে যখন ছেড়ে দিল, তখন আবার সে ইন্ডিয়ার সিটিজেনশিপ পেলো, ঠিক আছে? এরকম ব্যাপার। তো ইউকে থেকে কি, ধরো সিটিজেনশিপ পাবে। তারপর যে পার্লামেন্ট রিলেটেড যা থাকবে, মানে বাই ক্যামেরাল পার্লামেন্ট, পার্লামেন্ট রিলেটেড হোয়াট এভার ইট ইজ, সব হচ্ছে ইউকে থেকে, ঠিক আছে? ধরো ক্যাবিনেট সিস্টেম, তারপর হচ্ছে পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট, লোয়ার হাউস হচ্ছে বেশি পাওয়ারফুল থাকবে, সেই কনসেপ্ট, ঠিক আছে? কাউন্সিল অফ মিনিস্টার রেসপন্সিবিলিটি দ্য লোয়ার, মানে লোকসভা থাকবে। এগুলো সব মানে পার্লামেন্ট রিলেটেড যা থাকবে, সেটা হচ্ছে তোমার কোথায়? সেটা হচ্ছে তোমার ইউকে থেকে। ইভেন রিটস যদি বলে যে রিটস কোন কোথা থেকে নিয়ে আসে, সেটাও ইউকে থেকে, কারণ রিটসও কই, পার্লামেন্টেই করা হচ্ছে। তো এগুলো সব হচ্ছে ইউকে থেকে। ইউএস থেকে কি হয়েছে? প্রথমে বলা হলো প্রিএমবেল করা হয়েছে। তারপর রিটেন কনস্টিটিউশন, কারণ ইউকের কিন্তু মানে আনরিটেন কনস্টিটিউশন, ইউকের কিন্তু রিটেন কনস্টিটিউশন নয়, ওকে? এটা কিন্তু আমরা ইউকে থেকে নিয়ে নিই। এটা হচ্ছে আমরা কোথা থেকে নিয়েছি? ইউএস থেকে নিয়েছি। এবার হচ্ছে ইউএসএ কি কি সব সুপ্রিম কোর্ট বা কোর্ট রিলেটেড যে যে জিনিসগুলো থাকবে, সেইগুলো সমস্ত হচ্ছে ইউএস থেকে নেওয়া হয়। যেমন ধরো ফান্ডামেন্টাল রাইটস কে মেনটেন করে? সুপ্রিম কোর্ট। তো ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমাদের ইউএস থেকে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে তোমার সুপ্রিম কোর্ট তো নেওয়াই হয়েছে। তারপর হচ্ছে কোর্ট যে মানে তোমার ইন্ডিপেন্ডেন্ট থাকবে, সেগুলো নেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে ইমপিচমেন্ট অফ, ধরো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট জাজ যেগুলো তাড়ানো হবে, জাজদের, সেটা মানে জাজ রিলেটেড বা কোর্ট রিলেটেড সবকিছু হচ্ছে কোথা থেকে? ইউএস থেকে, ওকে? এবার সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে কি? এর কাছ থেকে ফান্ডামেন্টাল রাইট নিলে, এর কাছ থেকে কি নেওয়া হয়েছে? এর কাছ থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, ওকে? আর 5 ইয়ার প্ল্যান, FYP যেটা করি না, সেটা আমার রাশিয়ান মডেল 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে? আচ্ছা, জার্মানি কি? জার্মানি থেকে নিয়ে আসে। জার্মানি কি, হিটলার ছিল। হিটলার কি করতো? হিটলার সকলের তোমার ইয়ে নিয়ে নিত, তোমার ফান্ডামেন্টাল রাইটস নিয়ে তো কথা বলতে দিত না, মেরে দিত। তার মানে হচ্ছে এরকম পড়বো আমরা কি, এই কনসেপ্ট থেকে আমরা পড়বো কি, যে যখন হচ্ছে আমাদের ইমার্জেন্সি যখন প্রোক্লেমড হবে, তখন যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আমাদের মানে কেড়ে নেওয়া হবে, রেস্ট্রিকশন করে দেওয়া হবে, সেটা নেওয়া হয়েছে হিটলার থেকে, হিটলারের কাছ থেকে, মানে জার্মানি থেকে নেওয়া হচ্ছে, ওকে? মানে এরকম মনে রাখবো যে ইমার্জেন্সি প্রভিশনের, ইমার্জেন্সির সময় যখন ফান্ডামেন্টাল রাইটস আমাদের ছিনিয়ে নেওয়া হচ্ছে, সার্টেন ফান্ডামেন্টাল রাইটস, সেইটা, সেই সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস, সেটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। আচ্ছা, জাপান থেকে কি নেওয়া হয়েছে? জাপান থেকে নেওয়া হয়েছে হচ্ছে তোমার কনসেপ্ট অফ প্রসিজিওর এস্টাবলিশড বাই ল, বা হচ্ছে তোমার সুপ্রিম কোর্ট কিভাবে কোন ল এর উপর ফাংশন করবে। জাপানে অতটা ইম্পর্টেন্ট নেই। অস্ট্রেলিয়া কি? অস্ট্রেলিয়া ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে কি করা হয়েছে? কনকারেন্ট লিস্ট নেওয়া হয়েছে, ঠিক আছে? কনকারেন্ট লিস্ট নেওয়া হয়েছে, তারপর জয়েন্ট সেশন, মানে কি সব হচ্ছে এখানটায় অস্ট্রেলিয়া, মানে মিলে ঝুলে একটা, যেমন অস্ট্রেলিয়ার টিম হয় না 11 জনই ভালো, ঠিক ওইরকম কনসেপ্টে যে জয়েন্ট সেশন, মানে দুটো জয়েন্ট পার্লামেন্ট, মানে দুটো একসঙ্গে করো। তারপর কনকারেন্ট লিস্ট, মানে সেন্ট্রাল আর তোমার স্টেট লিস্ট দুটো একসঙ্গে করো। তো যখনই অ্যামালগামেশন অফ টু ব্যাপারটা ফিল আসবে, তখন সেটা কি? অস্ট্রেলিয়া, ওকে? কানাডা, কানাডা থেকে কি নেওয়া হয়েছে? কানাডা থেকে নেওয়া হয়েছে সি ফর, কানাডা সি ফর স্ট্রং সেন্টার। সি ফর সেন্টার মানে কি? স্ট্রং সেন্টার মানে আমার কি হচ্ছে তোমার
প্রভিন্স গুলো, স্টেট গুলো সেন্টারের উপর নির্ভরশীল থাকবে, মানে তোমার একটা ফেডারেল পাওয়ার থাকবে, বাট আমাদের সেন্টারটা বেশি কি থাকবে, একটু স্ট্রং থাকবে। ওকে, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার সেন্টার স্টেটের মধ্যে, এইগুলো। আচ্ছা, তারপর হচ্ছে কি, যদি বলো যে অ্যাডভাইজারি জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট, মানে হচ্ছে অ্যাডভাইজারি জুরিডিকশন কাকে বলে, এটা হচ্ছে তোমার যখন হচ্ছে কোনো সুপ্রিম কোর্টের কাছ থেকে মানে প্রেসিডেন্ট চাইতে পারে যে আমাকে কিছু সাজেশন দাও, সেটা করতে আছে 143 আর্টিকেলে আছে, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটাও নেওয়া হয়েছে কানাডা থেকে। তো এরকম আসতে পারে যে অ্যাডভাইজারি জুরিডিকশন কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে কানাডা থেকে। মানে এরকম মনে মনে রাখবে যে প্রেসিডেন্ট ক্যান শর্ট তোমার অ্যাডভাইজারি জুরিডিকশন ফর সুপ্রিম কোর্ট, যে ক্যান থেকে কানাডা। ওকে, আচ্ছা, তারপর কি, তার হচ্ছে তোমার আর আছে হচ্ছে ফ্রান্স আছে। এই যে তোমার লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এইটা আছে। এরকম যখনই দেখবে এরকম টাইপের ওয়ার্ড থাকে, যেমন ফ্র্যাটার্নিটি, ঠিক আছে, ফ্র্যাটার্নিটি, তারপর লিবার্টি, তারপর ইকুয়ালিটি, এগুলো হচ্ছে ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে, খুব ইম্পর্টেন্ট, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ডিপিএসপি নেওয়া হয়েছে। আর রাজ্যসভায় যে নমিনেশন অফ মেম্বার্স হয়, সেটাও আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর সাউথ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছে, সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে তোমার যে আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়, যেটা 360 আর্টিকেল, প্রশ্ন আসে যে কোন আর্টিকেল আছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেটা কোথায়, 360 আর্টিকেল, 368 আর্টিকেল, কোথা থেকে নেওয়া হয়েছে, সাউথ আফ্রিকা থেকে। এইগুলো বড় ফর্ম, একটু দেখে নেবে, ঠিক। আচ্ছা, শিডিউল, শিডিউল পড়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা প্রথমে দেখবো যে শিডিউল আমাদের কটা আছে। শিডিউল আমাদের আছে 8টা, এই মানে 12টা, প্রথমে 8টা ছিল, পরে 12টা হয়েছে, ঠিক। এবার হচ্ছে টিয়ার্স অফ ওল্ড ফ্রেম, টি মানে কি, টি ফর হচ্ছে তোমার টেরিটরি, মানে আমাদের ইউনিয়ন টেরিটরি কতগুলো টেরিটরিজ আছে, ঠিক আছে, যেগুলো আমাদের ধরো এতগুলো স্টেট, 28খানা স্টেট, 8টা ইউনিয়ন টেরিটরি গুলো আছে না, তো টি ফর টেরিটরি। ই ফর কি, ই ফর হচ্ছে এমোলুমেন্ট, কে কতটা টাকা পয়সা পাবে, এইগুলো, ঠিক। এ ফর কি, ওথ অর ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, মানে হচ্ছে কাউকে কি ওথ করা হবে, কে কে ওথ করাবে, যেমন হচ্ছে প্রেসিডেন্ট কে তোমার সুপ্রিম কোর্টের জাজ ওথ করাবে, সুপ্রিম কোর্টের জাজ প্রেসিডেন্ট ওথ করাবে, ঠিক, এরকম টাইপের সব। তারপর হচ্ছে আর ফর কি, রাজ্যসভা, আর ফর রাজ্যসভা, মানে রাজ্যসভায় কি কি মেম্বার্স এর ডিস্ট্রিবিউশন কি কি আছে, যে অ্যালোকেশন অফ স্টেটস ইন রাজ্যসভা সিটস, মানে কোন স্টেটে কতগুলো রাজ্যসভার সিট থাকবে, সেই ব্যাপারটা এখানটা আছে। এস ফর কি, এস ফর হচ্ছে তোমার শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, ঠিক আছে, শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, যে কি কি শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াসে কি কি তোমার ফেসিলিটি থাকবে, এখানটায় কি কি এক্সট্রা টাইপের আছে, এগুলো। ও ফর কি, আদার শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, এখানে হচ্ছে আদার শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। এখান থেকে একটা প্রশ্ন আছে কি, যে এই যে তোমার কি 6 নম্বর যে শিডিউল হলো, এই 6 নম্বর শিডিউলে, মানে শিডিউলে কটা স্টেটের নাম আছে, ঠিক আছে, কটা স্টেট আছে, এরকম প্রশ্নটা আছে। যখন আমরা কি মনে রাখবো, তখন মনে রাখবো এটিএম মানি, কি মনে রাখবো, এ ফর হচ্ছে আসাম, ঠিক আছে, টি ফর হচ্ছে ত্রিপুরা, এম ফর হচ্ছে তোমার মেঘালয় আর মিজোরাম, ঠিক আছে, এটা হচ্ছে মেঘালয়, মাঝে যেটা আছে আসামের কোলের মধ্যে মেঘালয়, আর এটা হচ্ছে মিজোরাম। মনে রাখবে মণিপুরটা নেই, এম দিয়ে যাতে কনফিউশন হয়, মণিপুর নেই। এরকম ভাবে মনে রাখবো যে মণিপুরে অনেক কি তোমার দাঙ্গা হিংসা হচ্ছে, তো আমরা এরকম ভাবে মনে রাখবো যে মণিপুরে সেই জন্য মণিপুরকে ঢোকায়নি এর মধ্যে, আদার শিডিউল এরিয়াজ এর মধ্যে, ঠিক। মণিপুরটা কিন্তু বাদ আছে, বাদ বাকিগুলো হচ্ছে সব হচ্ছে আছে আমাদের। আচ্ছা, এফ এ কি হলো, এফ হচ্ছে তোমার 7, এফ মানে হচ্ছে তোমার ফেডারেল লিস্ট, মানে হচ্ছে যে পাওয়ার থাকবে, যে ইউনিয়ন 3 ভাগে ভাগ করা হয়, ইউনিয়ন, স্টেট আর কি কনকারেন্ট। এবার আমরা বললাম যে কনকারেন্টটা কার কাছ থেকে নেওয়া হয়েছে, কার কাছ থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়ার কাছ থেকে নেওয়া হয়েছে, ঠিক। আচ্ছা, এবার কি, তোমার ও, ও মানে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা ছিল, ওফার, তাহলে কত নম্বর শিডিউলে পড়ছে, 8। শুধু এই টিয়ার্স অফ ওল্ড পিএম মনে থাকলে কি হচ্ছে, তোমাদের মুখস্থ করতে হবে। আশা করি এটা সবার কাছেই থাকে এই লজিকটা, যে টিয়ার্স অফ ওল্ড পিএম, এটা দিয়ে আমি 12খানা শিডিউল মুখস্থ করতে পারি। ও দিয়ে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আগে কটা ছিল 14টা, পরে কটা বেড়েছে 8টা, এখন কথা হয়েছে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক। কিন্তু এই ক্ষেত্রে আসে যাচ্ছে তোমার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, যদি এরকম কোশ্চেন দিয়ে যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল এন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কি, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ 6টা, সব 4টে হচ্ছে তোমার মানে তোমার সাউথ ইন্ডিয়ার, আর দুটো হচ্ছে ইয়ে, এক হচ্ছে কি ওড়িশি, ঠিক আছে, উড়িষ্যার যে ওড়িশি মানে কি উড়িয়া, যেটা ওড়িশা, ঠিক আছে, আর হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার সংস্কৃত, ওকে, একটা, চারটেই হচ্ছে কি, চারটে হচ্ছে তোমার সাউথ ইন্ডিয়ান, হচ্ছে তোমার তেলেগু, ঠিক আছে, মালায়ালাম, তারপর হচ্ছে তামিল, আর কি কন্নড়। এই মোট 6টা হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, মানে এটা আগে থেকে আছে আমাদের। তো এরকম প্রশ্ন থাকলে মানে এক্সাইটেড হয়ে কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ লেখা থাকলো,
আর তোমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 22টা করে দিলে এটা যেন না হয়, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ 6টা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে 22টা। এরকম পড়লাম 22টা। এবার এই 8খানা ঢুকেছে কি কি দিয়ে সেটা আমাদের পড়তে হয়, যে কোন কোন অ্যামেন্ডমেন্ট দিয়ে 8টা তোমার ঢুকেছে, ঠিক আছে? এক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যায় যে 21 নম্বর, 21, 71, 92 এই তিনটে। এমন 21 কবে হয়েছিল? 1967 সালে। এটা 71 কবে হয়েছিল? 1992 সালে। এটা কবে হয়েছিল? 2003 সালে। কি কি ঢুকেছে? এইখানে প্রথম ঢুকেছিল কোঙ্কনি। তো এরকম যদি সরি কোঙ্কনি না, সিন্ধি। প্রথম ঢুকেছিল কি সিন্ধি। সিন্ধি ল্যাঙ্গুয়েজটা প্রথম 1967 সালে ইনসার্ট করা হলো। তাহলে কি 14 থেকে বেড়ে 15 হলো। তারপর হচ্ছে তোমার এখানটায় KMN ছিল, মানে কোঙ্কনি, মণিপুরি, নেপালি। তারপরে এখানে ছিল BDSM, ঠিক আছে? বোডো, ডোগরি, সাঁওতালি, মাওতালি। এইগুলো, এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট। 21, 71, 92 সালগুলো ইম্পর্টেন্ট, কোন ল্যাঙ্গুয়েজ গুলো ঢুকেছে। দেখো এখানটায় একটা ঢুকলো, এখানে তিনটে ঢুকলো, এখানটায় চারটে ঢুকলো। দেখো 4, 3, 7, 1, 8, তার মানে কত? এক্সট্রা 8টা ঢুকলো, ঠিক? এটা ইম্পর্টেন্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের। আচ্ছা, এল ফর কি? 9 নম্বরে আছে এল। এল মানে ল্যান্ড রিফর্মস টাইপের, ঠিক আছে? অনেক ল্যান্ড রিফর্মস হয়ে গেল, সেই এটা আছে। এবং এখানে প্রশ্ন দেয় যে এই 9th যে তোমার ইয়েটা আছে, শিডিউলটা আছে, এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট দিয়ে ঢোকানো হয়েছে। এই জন্য ইম্পর্টেন্ট, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট দিয়ে ঢোকানো হয়েছিল। কত সালে? 1951 সালে। কি রিলেটেড? ল্যান্ড রিলেটেড, 9th অ্যামেন্ডমেন্ট, ঠিক হলো। এবার হচ্ছে কি ডি আছে। ডি ফর হচ্ছে ডিফেকশন। ডি হচ্ছে অ্যান্টি ডিফেকশন, যেটা ডি মানে কি তোমার হচ্ছে তাড়িয়ে দেওয়া হবে। আর সবসময় মনে রাখবে যে এই 4খানা যে শিডিউল ঢোকানো হয়েছে, ইনসার্ট করা হয়েছে, এগুলো কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট দিয়ে ঢোকানো হয়েছে। যেমন হচ্ছে 9টা করে কি দিয়ে ঢুকে হয়েছে? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট দিয়ে। তারপর হচ্ছে তোমার ডি দিয়ে, যেটা 10 নম্বর, 10th যেটা, সেটা কি দিয়ে ঢোকানো হয়েছে? সেটাকে ইনসার্ট করানো হয়েছে তোমার হচ্ছে 52 অ্যামেন্ডমেন্ট দিয়ে, 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সালটা ইম্পর্টেন্ট, 1985। বলে হচ্ছে তোমার প্রাইম মিনিস্টার কে ছিল? রাজীব গান্ধী ছিল, ঠিক আছে? এইটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাজীব গান্ধী ছিল, ওকে। 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 সালে হয়েছিল এটা, ওকে। আচ্ছা, তাহলে এবার পিতে কি? পিতে হচ্ছে তোমার পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি। তাহলে প্রশ্ন হচ্ছে, পঞ্চায়েত তো জিজ্ঞেস করবে যে পিতে তোমার 11 নম্বরটা কোন অ্যামেন্ডমেন্ট দিয়ে ঢুকানো হয়েছিল? 11 অ্যামেন্ডমেন্টটা হয়েছিল 73 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কবে? 1992 সালে। আচ্ছা, আর যদি বলে মিউনিসিপ্যালিটি কি দিয়ে তোমার কনস্টিটিউশন ইনসার্ট করা হয়েছে, সেটা হচ্ছে তার পরেরটাই, 74। কত সাল? 1992, ঠিক? এভাবে একটু পড়ে নেবে, টিয়ার্স অফ ওল্ড পিএম, ওকে। আচ্ছা, পার্টস। পার্টস আমরা পড়ি অনেকেই, যে পার্টস গুলো অনেকে, যেমন কিছু দুদিন আগেই সিজিএল একটা প্রশ্ন ছিল যে 79 থেকে 122 এর মধ্যে, মানে মানে তোমার এরকম বলেছিল যে পার্লামেন্ট রিলেটেড যে জিনিসটা, সেটা কোন আর্টিকেলে আছে, কোন কোন পার্টটাই আছে, মানে পার্টের কোন অংশ, সেটা 79 থেকে 122। তো এরকম আমরা অনেকেই দেখবে পড়ি আমরা, ইউ ক্যান ফ্লাই ডিরেক্টলি ফ্রম ইউএস টু ইউপি টু মিট শ্যামান রাম। এটা হচ্ছে 1 থেকে 11 মুখস্থ করার জন্য। তারপর ফুড টেস্ট সুইট টু ইট এন্ড সো অন। ইট ম্যাগি অ্যাজ টেস্টি স্ন্যাক। এরকম আমরা অনেকেই পড়ি। কিভাবে পড়ি আমরা? ধরো ইউ মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরি। তার মানে 1 থেকে 4 মানে প্রথম পার্টে কি আছে? তোমার ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি সম্পর্কে আছে। 2 নম্বরে সিটিজেনশিপ, সি ফর। 3 নম্বরে এফ ফর ফান্ডামেন্টাল রাইটস। 4 নম্বরে ডি ফর ডিপিএসপি। 5 নম্বরে, এটা 5 নয়, এটা অ্যাকচুয়ালি 4 এর এতে কি? ফান্ডামেন্টাল ডিউটিস। ইউতে হচ্ছে 5 নম্বরে তোমার ইউনিয়ন, যেটা ইউনিয়ন গভর্নমেন্ট। এসে কি? স্টেট গভর্নমেন্ট হিসেবে লেখা আছে, সেটা 6 নম্বরে। 2 তে কিছু নেই, ঠিক আছে? তারপর এই ইউতে কি আছে? তোমার 7 নম্বরে। প্রথমত আচ্ছা, এটা তো 7 চলে গেল। তাহলে কিসে আছে? তোমার 8 এ আছে। 8 এ হচ্ছে ইউটিস আছে। ইউটিস সম্পর্কে তোমার ইউ ফর ইউটিস, ঠিক আছে? তারপর 7 হলো। সরি, 8 হলো। তারপর 9 এ কি? পি ফর পঞ্চায়েত, এটা 9 এ আছে। তারপর মিউনিসিপ্যালিটি কি আছে? মিউনিসিপ্যালিটি হচ্ছে 9 এর এ তে আছে। কোঅপারেটিভ সোসাইটি এক্সট্রা ঢোকানো আছে, 9 এর বি তে আছে, ঠিক আছে? তারপর 10 এ কি আছে? 10 এ আছে তোমার শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। এস ফর শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস আছে, ঠিক আছে? শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। আর পরে কি? রিলেশন বিটুইন সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ। এরকম পরপর এগুলো মনে রাখবে একটু, ঠিক আছে? এটা এই 3টে লজিক মনে রাখতে পারলে তোমাদের হয়ে যায়। তারপর ধরো এই সেকেন্ড যেটা আছে, ফ্রুট টেস্ট সুইট টু ইট সো অন, এটা 12 থেকে 17 করা যায়। এফ ফর কি? এফ ফর হচ্ছে ফিনান্স এন্ড ট্রেড, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার, ওকে। তারপর হচ্ছে তোমার তোমার এই যে ইয়েতে, টি ফর কি? ট্রেড, কমার্স, এইগুলো সম্পর্কে। এস ফর কি? আমাদের ফেভারিট 14 নম্বরে হচ্ছে এরকম প্রশ্ন হয়ে যেটা, যেটা পাবলিক সার্ভিস কমিশন থেকে, পিএসসি, ইউপিএসসি, এগুলো কি? এটা হচ্ছে 14 নম্বরে আছে। তারপর কি? তারপর হচ্ছে তোমার ইয়েতে আছে 15তে হচ্ছে তোমার ইলেকশন কমিশন, ঠিক আছে? এই যে ই ফর ইলেকশন কমিশন 15তে, ঠিক। তারপর 14 এতেও তোমার আছে হচ্ছে তোমার টি ফর যে তোমার ট্রিবিউনালস আছে। আহ, তা- তারপর হচ্ছে তোমার এখানটায় ঠিক আছে, এরকম টাইপের। ও ফর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এইগুলো সমস্ত পড়ে নেবে একবার। তারপর ইট ম্যাগি অ্যাজ টেস্টি স্ন্যাক, এটাতে কি আছে? ই ফর কি? ই ফর হচ্ছে ইলেকশন কমিশন রিলেটেড আছে। ই কোথা থেকে আছে? 18 থেকে স্টার্ট। তাহলে 18 থেকে আছে কি? সরি, 18তে আছে ইলেকশন কমিশন না, 18তে আছে তোমার এমার্জেন্সি প্রভিশন, ঠিক আছে? 18তে আছে এমার্জেন্সি প্রভিশন। ইলেকশন কমিশনটা তো হয়ে গেল 15তে, আবার কেন ইলেকশন কমিশন হবে? ইতে আছে তোমার, একটু পড়লে এগুলো হয়ে যায়, ঠিক আছে?
তোমার ইট ম্যাগি অ্যাস্টেস্টিক্স না, এটা ফার্স্ট ইনিশিয়াল দিয়ে আমরা মুখস্থ করার চেষ্টা করি। 18তে কি আছে? 18তে আছে যে এমার্জেন্সি প্রভিশন, যেগুলো আমরা পড়ি না, তিন ধরনের এমার্জেন্সি আছে, সেইগুলো এমার্জেন্সি প্রভিশন গুলো এখানটায় আছে। তারপর কি? তারপর ধরো এইগুলো হচ্ছে মিসলেনিয়াস আছে। এটা এ ফর কি অ্যামেন্ডমেন্ট, তাহলে যদি বলে যে অ্যামেন্ডমেন্ট সম্পর্কে কোথায় আছে, যেটা তোমার তোমার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এর কথাগুলো, সেটা হচ্ছে 20 নম্বর পার্টে লেখা আছে, ঠিক আছে? আর এগুলো ধরো টি ফর যে টেম্পোরারি প্রভিশন, এখানে যেমন ওই 370 আর্টিকেল, 371 আর্টিকেল, এই সমস্ত গুলো আছে। আর এসে কি আছে? এসে আছে তোমার ওই শর্ট টাইটেলস, এগুলো ঠিক। এই কটা যদি পড়ো, বা আই থিঙ্ক আগে অনেকে দেখেওছে, ওখান থেকে একটু রিভিশন নেবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আর্টিকেল কি? খুব বেশ কয়েকটা আর্টিকেল ইম্পর্টেন্ট হয়ে যায়। এরকম কোশ্চেন আছে যে ভারত দ্যাট ইজ ইউনিয়ন অফ স্টেটস, এটা কোন আর্টিকেলে লেখা আছে? আর্টিকেল 1 এ লেখা আছে। আর্টিকেল 3 তে কি আছে? যে অল্টারেশন অফ বাউন্ডারিজ, ওখানে যে তেলেঙ্গানাকে ধরো অন্ধ্রপ্রদেশ থেকে কি হচ্ছে, তেলেঙ্গানাকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো 2014 সালে। এইগুলো কোন আর্টিকেল অনুযায়ী করবে? আর্টিকেল 3 অনুযায়ী, ঠিক আছে? অ্যাকচুয়ালি আর্টিকেল 1 থেকে 51 এ পর্যন্ত সব ইম্পর্টেন্ট, যে কোনো প্রশ্ন আসতে পারে, একটু তোমরা পড়লে একটু দেখে নেবে। তার মধ্যে ইম্পর্টেন্ট কি? ফান্ডামেন্টাল রাইটস, এগুলো সেই 12 থেকে 35 সমস্ত হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো আর বেশি ইতে আছে না, মানে সবগুলোই ইম্পর্টেন্ট, যে কোনো 12 থেকে 35 হলে যে কোনো একটা থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার কি? তোমার আর্টিকেলস, আর আর্টিকেলস কিছু কিছু ইম্পর্টেন্ট আছে। তোমার হচ্ছে যেমন আর্টিকেল 52, এখানে কি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সম্পর্কে লেখা আছে। 61-এ কি তার ইমপিচমেন্ট সম্পর্কে লেখা আছে। 63-তে কি ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে লেখা আছে। 72-তে 72 হচ্ছে তার পার্ডনিং পাওয়ার হিসেবে লেখা আছে, ঠিক আছে? আবার কি এইখানটাই ইম্পর্টেন্ট হয়ে যায় 74, 75, 76, ইভেন 78 ইম্পর্টেন্ট হয়ে যায়। 75-এ কি আছে? 75-এ ধরো লেখা আছে সব তোমার তোমার প্রাইম মিনিস্টার, তারপরে তার কাউন্সিল অফ মিনিস্টার, এদের যে অ্যাপয়েন্টমেন্ট, সেটা 75 নম্বরের আর্টিকেল লেখা আছে। 74-এ কি আছে? 74 হচ্ছে তোমার যে কাউন্সিল অফ মিনিস্টার্স আছে, সেটা হচ্ছে তোমার অ্যাডভাইস দেবে, সেটা কি আছে? তোমার প্রেসিডেন্টকে, মানে প্রেসিডেন্ট সবসময় কাউন্সিল অফ মিনিস্টার্স এর অ্যাডভাইসে কাজ করবে। 76-এ কি আছে? 76-এ অ্যাটর্নি জেনারেলের কথা লেখা আছে, ঠিক আছে? এখন এখন কে অ্যাটর্নি জেনারেল? আর ভেঙ্কটরমণি। প্রথমে কে ছিল? শীতলবাগ। এই যে এইগুলো সমস্ত পড়তে হবে, ঠিক আছে? তারপর কি? 78-এ তোমার 78-এ কি আছে? যে এটা হচ্ছে ডিউটিজ অফ পিএম আছে। ডিউটিজ অফ পিএম কি আছে? টু ফার্নিশ ইনফরমেশন টু প্রেসিডেন্ট, ঠিক? এটা এরকম আছে। আচ্ছা, তারপর 75, 76 হয়ে গেল। 108-এ কি আছে? তোমার 108-এ আছে তোমার জয়েন্ট সেশন, যেটা আমরা কোথা থেকে নিয়েছি? অস্ট্রেলিয়া থেকে নিয়েছি, ঠিক? তারপর 110-এ তোমার মানি বিল আছে। 112-তে কি আছে? বাজেট আছে। বাজেটকে কি বাজেট ওয়ার্ড লেখা থাকে? না, বাজেটকে কি লেখা থাকে? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এরকম থাকলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ওকে? এইগুলো। আচ্ছা, তারপর হচ্ছে তোমার 122-এ কি আছে? এটা হচ্ছে তোমার কোর্ট ক্যানট ইন্টারফেয়ার ইনটু দ্য প্রসিডিংস অফ পার্লামেন্ট, মানে কোর্ট বেশি না করাতে পারবে না পার্লামেন্টের ইয়েতে, সেটা 122-এ আছে। 123-এ কি আছে? তোমার হচ্ছে অর্ডিন্যান্স পাওয়ার আছে। কার পাওয়ার? তোমার প্রেসিডেন্টের। 213, মানে এর সঙ্গে প্লাস 90। 213-তে কি আছে? তোমার গভর্নরের অর্ডিন্যান্স পাওয়ার আছে, ঠিক আছে? এইগুলো ইম্পর্টেন্ট। 148-এ, তারপর এখানে দেখো 148-এ কি আছে? 148-এ তোমার ক্যাগ রিলেটেড আছে, ঠিক? এরকম সব ইম্পর্টেন্ট, ওকে? 153 কি আছে? গভর্নর রিলেটেড আছে। 169-এ কি আছে? যে 169-এ আছে যে লেজিসলেটিভ কাউন্সিল যেটা আছে, সেটা কি হবে? সেটা হচ্ছে তোমার অ্যাবলিশ করা যেতে পারে, যদি অ্যাবলিশ লেজিসলেটিভ কাউন্সিল, যেটা আপার হাউস অফ স্টেট, তোমার স্টেট গভর্নমেন্ট, যদি সব স্টেটে ইয়ে নেই, মাত্র 6টা স্টেটে লেজিসলেটিভ তোমার কাউন্সিল আছে, এগুলো পড়ে নেবে একটু, ওকে? তারপরে সুপ্রিম কোর্ট রিলেটেড যাবতীয় সুপ্রিম 124 থেকে 147 ছোট ছোট ইয়ে দেয় যে ধরো অরিজিনাল জুরিডিকশন 131 আর্টিকেল, ঠিক আছে? অ্যাডভাইজারি 143, হ্যাঁ, এরকম টাইপের রিভাইজারি 137, এরকম টাইপের বিভিন্ন প্রশ্ন থাকে। তো হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট রিলেটেড কনস্টিটিউশনটা একটু দেখার চেষ্টা করবে, খুব একটা বেশি চাপ নেই, বাট চেষ্টা করবে। আর্টিকেল 280-তে কি আছে? ফিনান্স কমিশন আছে। 300 কি আছে? তোমার যে রাইট টু প্রপার্টি যেটা ছিল, যেটা আগে আর্টিকেল 31-এ ছিল, সেটা কি করেছিল? সেটাকে পরে সরিয়ে দেওয়া হয়েছিল 31 থেকে কি 300 তে নিয়ে গিয়েছিল। কোন নম্বর অ্যামেন্ডমেন্ট দিয়ে? 44th অ্যামেন্ডমেন্ট, কবে? 1978 সাল। এই যে এইগুলো ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার 300 এখন আছে, ঠিক আছে? জাস্ট এটা লিগাল রাইট হয়ে আছে, এটা ফান্ডামেন্টাল রাইটস নেই। তারপরে ইমার্জেন্সি রিলেটেড 352-তে হচ্ছে তোমার ন্যাশনাল এমার্জেন্সি। 356-তে হচ্ছে তোমার স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল। 360 হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, এইগুলো পড়ে নেবে। 370 আগের বারই কোশ্চেন এসেছিল। 370 হচ্ছে তোমার জম্মু কাশ্মীর। 371 যদি বলে, তার মধ্যে সেটা হচ্ছে তোমার মহারাষ্ট্র এন্ড গুজরাট সম্পর্কে কিছু আছে। তারপর আরো আছে 371 এ বি সি ডি ই সব আছে, ঠিক আছে? এগুলো মুখস্থ করতে পারলে পড়বে, না হলে দরকার নেই, ওকে? সিজিএল এ আসে বা ভালো এক্সামে আসবে, এখানটায় হয়তো আসবে না, ঠিক আছে? আচ্ছা, ধরো কি রিট, এটা খুব ইম্পর্টেন্ট। 5খানা রিট আছে, ঠিক আছে? কোথায় আছে? আর্টিকেল 32-তে আছে। এটা হচ্ছে সুপ্রিম কোর্ট সম্পর্কে লেখা আছে, এটা হাইকোর্ট সম্পর্কে লেখা আছে। 139টাও তেও তোমার সুপ্রিম কোর্ট টু ইস্যু সার্টেন রিটস হিসেবে 139 আর্টিকেলও লেখা আছে ইস্যু রিট। পাঁচটা রিট হয়। রিট প্রদানের ক্ষেত্রে হাইকোর্ট হচ্ছে বেশি পাওয়ারফুল, বিকজ হাইকোর্ট হচ্ছে তোমার
ফান্ডামেন্টাল রাইটস প্লাস লিগাল রাইটস দুটোর উপরেই রিটস জারি করতে পারবে, বাট সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস এর উপর জারি করতে পারবে, এরকম প্রশ্ন থাকে, ঠিক আছে। আচ্ছা, হেভিয়াস এই পাঁচখানা পড়বে যে হেভিয়াস কর্পাস মানে টু হ্যাভ দ্য বডি বা টু প্রডিউস দ্য বডি। কাউকে একজন ধরা হলো, তাকে হচ্ছে তোমার 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে পুলিশকে দাখিল করতে হবে, সেটা হেভিয়াস কর্পাস। ম্যান্ডামাস মানে কি, কেউ কোনো একজন কাজ শুনছে না, তাকে ম্যান্ডামাস জারি করা হলো, যে মানে এটা ম্যান্ডামাস মানে কি, টু কমান্ড করা হচ্ছে যে চলো কাজ করো, ঠিক আছে। সার্টিফাই মানে টু সার্টিফাই ইট, যে তুমি দেখাও যে তুমি কোন বেসিসে, দেখা গেলো সুপ্রিম কোর্ট হাইকোর্টকে বলছে বা লোয়ার কোর্টকে, যে তুমি কোন বেসিসে এই কেসটা লড়ছো, কেসটাকে দেখছো, সেটাকে সার্টিফাই করো, ঠিক আছে। প্রহিবিশন মানে প্রহিবিট করতে বলছে, হায়ার কোর্ট কি লোয়ার কোর্ট কি বলছে, তোমাকে আর শুনতে হবে না, এটা তোমার জুরিডিকশনের বাইরে, তুমি আমার কাছে দিয়ে দাও, ঠিক। কোয়ারেন্ট মানে কি, হোয়াট ইজ ইউর ওয়ারেন্ট, মানে হোয়াট ইজ ইউর ওয়ারেন্ট মানে কি, হোয়াট ইজ ইউর অথরিটি। কোন একটা গভর্নমেন্ট এমপ্লয়ি দেখা গেলো বা কেউ একজন কোন একটা পোস্ট দখল করে আছে, তাকে কি বলা হচ্ছে, তাকে বলছে কি যে তুমি কেন, তুমি দেখাও যে তুমি কোন অধিকার বলে এখনো বসে আছো, তোমার তো এখানে থাকার কথা না, এরকম টাইপের। এগুলো একটু মুখস্থ করে নেবে, আর শুধু এইগুলো পড়ে নেবে যে কোয়ারেন্ট মানে হোয়াট ইজ ইউর ওয়ারেন্ট অথরিটি, প্রহিবিশন মানে টু প্রহিবিট, সার্টিফাই মানে টু সার্টিফাই, ম্যান্ডামাস মানে টু কমান্ড, হেভিয়াস কর্পাস মানে টু হ্যাভ দ্য বডি, ঠিক। এবার হচ্ছে কি সিটিজেনশিপ ইম্পর্টেন্ট থাকে, এই সাল দুটো ইম্পর্টেন্ট। সিটিজেনশিপ প্রথম কবে নিয়ে আসছে, 1955 সালে। 2019 সালে কি অমিত শাহ, সেই ক্রোনোলজি সামঝিয়ে বলে কি অমিত শাহ নিয়ে চলে গেলো এখানটায় 2019 সালে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে সিটিজেনশিপ, ধরো একবার কি কিভাবে হতে পারে, 4 রকম হতে পারে। ধরো একটা হচ্ছে রেজিস্ট্রেশন আছে, শুধু নামগুলো দেখবে, হ্যাঁ, যে এগুলো মনে রাখবে, রেজিস্ট্রেশন হবে। তারপর হচ্ছে তোমার বাই বার্থ হবে, ওকে। তারপর হচ্ছে বাই ন্যাচারালাইজেশন, বাই ডিসেন্ট, এই যে ইয়েগুলো দেখে নেবে, ঠিক আছে। আর হচ্ছে বাই ন্যাচারালাইজেশন। ধরো এরকম বলবো যে কোনটা ওয়ে নয় সিটিজেনশিপ নেওয়া, ধরো একটা আলাদা একটা অপশন দেবে, বলবো যে অ্যাকোয়ারিং প্রপার্টি দিয়ে দিবে, ঠিক আছে। অ্যাকোয়ারিং প্রপার্টি করলে নাকি সিটিজেনশিপ পাওয়া যাবে, তাই হবে, হবে না, তাহলে এটা বাদ হয়ে যাবে, ঠিক। আচ্ছা, সিটিজেনশিপ এটা হলো। তারপর হচ্ছে সিটিজেনশিপ যাওয়ার জন্য কি হবে, সিঙ্গেল সিটিজেনশিপ কোথা থেকে নিয়েছি, ইউকে থেকে নিয়েছি, মানে তোমার ইংল্যান্ড থেকে, ঠিক আছে। তারপরে কি করে চলে যাবে, যদি আমরা ভলেন্টারি ছেড়ে দিই তাহলে একটা চলে যাবে, বা যদি আমরা অন্য দেশের সিটিজেনশিপ নিয়ে নিই তাহলে আমাদের এই সিটিজেনশিপ চলে যাবে, এইগুলো পড়ে নেবে একটু, ঠিক, সিটিজেনশিপ। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস বললাম সবকিছু ইম্পর্টেন্ট, 12 থেকে 35, ঠিক আছে। 13 নম্বরে যেমন 13 নম্বরটা পড়বে, যেটাকে 13 নম্বরটাকে বলা হয় ডক্ট্রিন অফ ইক্লিপস, ওকে। ডক্ট্রিন অফ ইক্লিপস কেন বলা হয়, কারণ হচ্ছে ইক্লিপস মানে কি, গ্রহণ লেগে যায়, ঠিক আছে। এক্লিপস মানে কি, গ্রহণ লাগা, তার মানে কি কোন একটা, যদি একটা দেখা গেলো ল বানানো হলো, সেই লতে যদি দেখা যায় ফান্ডামেন্টাল রাইটস কি ভায়োলেট হচ্ছে, তার মানে কি সেই সেই পার্টস অফ তোমার লটা তোমার অ্যানাল্ড হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে, তার মানে কি আনলাকি 13 হয়ে যাবে, মানে 13 তোমার বাজে একটা প্রভাব পড়ে যাবে, তার মানে সেটা ল অফ ডক্ট্রিন অফ ইক্লিপস হয়ে যাবে। বাকি তো সব পড়বে, মানে যত তোমার রাইট টু ইকুয়ালিটি আছে 14 থেকে 18, ঠিক আছে। রাইট টু ইকুয়ালিটি আছে তোমার 14 থেকে 18, তারপর 19 থেকে 22 ফ্রিডম অফ, তোমার রাইট টু ফ্রিডম আছে। 23 থেকে 24 হচ্ছে তোমার এক্সপ্লয়টেশন। এখানে একটা থাকে, সেটা হচ্ছে তোমার 23 আর 24 রিলেটেড, বলে যে ধরো একটা বলবে বেগার খাটা কোন ইয়েতে আছে, যে উইদাউট এনি সেটা। আর হচ্ছে চাইল্ড লেবারের সম্পর্কে কি লেখা আছে, 14 বছরের নিচে চাইল্ডদের করা যাবে না, সেটা কোথায় আছে, চাইল্ড লেবার আছে 24-এ, আর বেগার খাটা আছে 23-এ, ঠিক আছে। মানে ফোর্সফুল লেবার করানো যাবে না, এইগুলো আছে। তাহলে এইগুলো একটু পড়ে নেবে। তারপর হচ্ছে তোমার রাইট টু, তোমার ইয়েটা পড়ে নেবে, যে কালচারাল এডুকেশন রাইটস মধ্যে 30, এগুলো সব পড়ে নেবে একটু করে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, সব কটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিপিএসপিও ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ডিপিএসপি এরকম প্রশ্ন আছে, ধরো ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কি পার্থক্য। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে জাস্টিসিয়েবল, মানে আমরা উই ক্যান অ্যাপ্রোচ টু কোর্ট আমাদের যদি ভায়োলেশন হয়। বা ডিপিএসপি আর ফান্ডামেন্টাল ডিউটিস, এই দুটো কি, এটা হচ্ছে নন জাস্টিসিয়েবল, মানে আমরা উই ক্যানট কি অ্যাপ্রোচ টু কোর্ট, নন জাস্টিসিয়েবল, যে আমার এটা ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে না, বা ডিপিএসপি আমাকে দেওয়া হয়নি, এসব বলে আমরা যেতে পারবো না। আচ্ছা, ডিপিএসপি কি কয়েকটি বেশি বেশি ইম্পর্টেন্ট থাকে। ধরো আর্টিকেল 44, হ্যাঁ, আর্টিকেল 44 এটা কি, তোমার ইউনিফর্ম সিভিল কোড, যেটা নিয়ে খুব কথা আসছে এখন, ইউসিসি, তাই না, এরকম যে চলে আসতে পারে আর্টিকেল 44 দিয়ে। ইউনিফর্ম সিভিল কোড, হ্যাঁ, প্রথম স্টেট কোথায় নেওয়া হয়েছে, সম্ভবত ইউকে তে নেওয়া, উত্তরাখণ্ডে নেওয়া হয়েছে। এই সমস্ত কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে। তারপর ধরো এটা হচ্ছে সোশ্যাল, মানে তোমার ওয়েলফেয়ার অফ দ্য স্টেট যে আমাদের করতে হবে, সেটা কোন আর্টিকেল আছে, আর্টিকেল 38, খুব বেশি নয়, কয়েকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর্টিকেল 50টা খুব ইম্পর্টেন্ট, যে 50-50 মানে তোমার ভাগ করে দেওয়া হচ্ছে কার মধ্যে, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারির মধ্যে। এক্সিকিউটিভ আর জুডিশিয়ারির মধ্যে কি হচ্ছে, এদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, ইয়েকে মানে তোমার সেপারেশন করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এগুলো পড়ে নেবে সব। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস 51 এতে ফান্ডামেন্টাল ডিউটিস আছে, বলবে যে কটা ডিউটি আছে। তোমার 11টা আছে, মানে 10টা ছিল,
পরে আরো একটা জুড়েছে, যে কি হয়েছে, একটা 11টা হয়ে গেছে ফান্ডামেন্টাল ডিউটিস, তাই না? এবার ধরো এরকম বলে যে শরণ সিং কমিটি কটা রেকমেন্ড করেছিল, কোন কমিটি করেছিল শরণ সিং কমিটি, কটা রেকমেন্ড করেছিল, 8টা করেছিল, ইন্দিরা গান্ধী কটা ঢুকিয়েছিল, 10টা ঢুকিয়েছিল, পরে আবার একটা হয়েছে, যে এখন 11টা হয়েছে। ঠিক আছে, একটু পড়ে নেবে যে কোন কোন ফান্ডামেন্টাল ডিউটিস কার মধ্যে রয়েছে। যদি আমরা সিজিএল এর জন্য অনেক সময় কি করি, এ বি সি ডি প্রত্যেকে কি কি আছে সেই হিসেবে আমরা, লজিকও আছে, ট্রিক্স আছে, বাট এখন তো এরকম অত ভেতরে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, শুধু এইটুকু বেসিকটা একটু পড়ে নেবে। ফান্ডামেন্টাল ডিউটিস কোথা থেকে নেওয়া হয়েছে, তোমার সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এইগুলো একটু পড়ে নেবে। ওকে। আচ্ছা, তারপর কি, প্রেসিডেন্ট, ইউনিয়ন এক্সিকিউটিভ, আমি প্রথমেই বললাম 52 নম্বর আর্টিকেলটা পড়বে। 52 হচ্ছে দেয়ার শুড বি প্রেসিডেন্ট, সেই সম্পর্কে লেখা আছে। এটা হচ্ছে তোমার ইলেকশন সম্পর্কে 53তে লেখা আছে, ম্যানার অফ ইলেকশন 54তে লেখা আছে। ঠিক আছে, এরকম টাইপের। এবার প্রেসিডেন্ট সম্পর্কে কি ইম্পর্টেন্ট থাকে, সেটা হচ্ছে ধরো ওর কোয়ালিফিকেশন দেখবে, যে এরকম প্রশ্ন হয় যে কোনটা কোয়ালিফিকেশনের মধ্যে পড়ে। ধরো এরকম বলবে যে তার বয়স 35 ইয়ার্স হতে হবে, ইউনিয়ন, তারপর হচ্ছে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া হতে হবে, তারপর হচ্ছে লোকসভা মেম্বার হওয়ার একটা তার কোয়ালিফিকেশন থাকতে হবে। এরকম ধরো অপশন দিয়ে দেবে কি, যে হি শুড হ্যাভ হি শুড বি এলিজিবল ফর বিইং আ মেম্বার অফ রাজ্যসভা, তার মানে কি ওটা ভুল হয়ে যাবে, লোকসভার হতে হবে। ঠিক। তারপর হচ্ছে তোমার এরকম হলো। আচ্ছা, তারপর হচ্ছে কি, নমিনেশন অফ ক্যান্ডিডেট, যদি একজন ক্যান্ডিডেটকে নমিনেট করতে হয়, যে হ্যাঁ আমি একে প্রেসিডেন্ট হিসেবে দেখছি, দ্রৌপদী মুর্মুকে, তাহলে কি করতে হবে, লোকসভা এবং রাজ্যসভায় 50-50 করে ইয়ে করতে হবে। যে কোনো একটা হাউসে কি করতে হবে, 50 তোমার ইয়ে করতে হবে, মানে 50 জনকে প্রথমে ওটাকে রেজ করতে হবে, যে হ্যাঁ আমরা প্রপোজাল আছি 50 জন, এবং সেটাকে সেকেন্ড করে, মানে সেটাকে বলবে যে ঠিক আছে আমরাও আছি তোমার সঙ্গে, সেটা হচ্ছে 50-50 এরকম ব্যাপার। আর ইলেকট্রাল কলেজ, এইটা খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রাল কলেজে কে কে ভোট দেয়। ঠিক আছে, যে রাজ্যসভার সব মেম্বার দেয়, লোকসভার সব মেম্বার দেয়, যত দেশের লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে তাদের সবাই দেয়। ইভেন একটা প্রশ্ন আসবে যে কি কোন কোন ইউটির দেয়, সেটা কি, এই প্রশ্নটা থাকতে পারে। দিল্লি আর পুডুচেরি, এই হচ্ছে দুটো ইউটি যা হচ্ছে কি হয়, যারা হচ্ছে ভোট দেয়, কারণ এই দুজনের লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, তো তারাই ভোট দেয়। ঠিক আছে, দুটো ইউটি। আচ্ছা, আর হচ্ছে কোনো নমিনেটেড মেম্বার কিন্তু ভোট দেয় না তোমার প্রেসিডেন্টের ভোটিং এর সময়। বাট যখন ইমপিচমেন্ট মোশন হয়, ইমপিচমেন্ট কখন কিসে হয়, 61st তোমার আর্টিকেলে, ঠিক আছে, 61 আর্টিকেলে। এবার কি, এটা হচ্ছে রাজ্যসভা লোকসভাতে দেয়। এবার কিন্তু দেখো লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বাররা ভোট দেবে না, কিন্তু নমিনেটেড মেম্বারটা ভোট দেবে। শুধু এইটুকু মনে রাখবে, যে যখন ভোট দেবে, মানে রাজ্যসভার লোকসভার মেম্বার তো পুরো কনফার্ম। এবার কি, যখন ভোট, মানে যখন ইলেকশন হবে তখন লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভোট দেবে, বাট যখন ইমপিচমেন্ট হবে তখন দেবে না। ঠিক আছে। আর হচ্ছে যখন হচ্ছে নমিনেটেড মেম্বার্সরা প্রথমে দেবে না, কিন্তু যখন ওকে তাড়ানোর সময় হবে তখন নমিনেটেড মেম্বার্সরা ভোট দেবে। ঠিক আছে, ওথ পড়বে। ওথ হচ্ছে তোমার কে ওথ দেয়। ঠিক আছে, কে ওথ দেয় ওথ পড়ায় হচ্ছে তোমার সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজিআই কে ওথ পড়ায়, প্রেসিডেন্ট পড়ায়। ঠিক আছে, এরকম বলবে। রেজিগনেশন কাকে দেবে, রেজিগনেশন কিন্তু সিজিআই কে দেবে না, রেজিগনেশন ভাইস প্রেসিডেন্টকে দিয়ে দেবে। তো এরকম কনফিউশন করার কোনো জায়গা নেই। ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 42-এ কি ছিল, এটা একটা করেছিল, যে কাউন্সিল অফ মিনিস্টার্স যে ইয়েটা দেবে, মানে তোমার যে কথাটা বলবে, যে একটা ধরো বিল বানালো, একটা পার্লামেন্টের একটা বিল পাঠালো, সেই বিলটাকে কোনো সেন্ড ব্যাক করতে পারবে না প্রেসিডেন্ট, মানে সেটাকে রায় দিতেই হবে, অ্যাসেন্টটা দিতেই হবে। ঠিক আছে, কিন্তু পরে 44 নম্বর অ্যামেন্ডমেন্ট 1976 কি করলো, যে একবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে একবার মানে তোমার সেন্ড করতে পারবে, কিন্তু তারপর ওকে মেনে নিতে হবে। এগুলো একটু বলে নেবে। যে প্রেসিডেন্ট লিস্ট, এইটা অনেক সময় প্রেসিডেন্টের লিস্টের সময় কোশ্চেনে চলে আসে। ঠিক আছে, যে প্রেসিডেন্ট লিস্ট মানে কি বলতে চাইছি, ধরো প্রথম প্রেসিডেন্ট কে ছিল, আমরা সবাই জানি রাজেন্দ্র প্রসাদ ছিল প্রথম প্রেসিডেন্ট। সেকেন্ড প্রেসিডেন্ট কে ছিল, সর্বপল্লী রাধাকৃষ্ণন। থার্ড প্রেসিডেন্ট কে ছিল, জাকির হোসেন। তার ফোর্থ প্রেসিডেন্ট কে ছিল কি, ভিবি গিরি। ব্যাস, এই চারটেই ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে, তারপর হচ্ছে ধরো কে আনঅপোজড হয়েছিল, নীলম সঞ্জীবা রেড্ডি হচ্ছে আনঅপোজড হয়েছিল। তারপর হচ্ছে ধরো বলবে যে কোন সুপ্রিম কোর্টের জাস্টিস যে হচ্ছে তোমার প্রেসিডেন্ট হয়েছিল, সে হচ্ছে হিদায়াতুল্লাহ। ঠিক আছে, হিদায়াতুল্লাহ, এটা ইম্পর্টেন্ট। তো এইরকম প্রেসিডেন্ট রিলেটেড কিছু কিছু কোশ্চেন আছে, যেগুলো তোমার পড়ে নেবে। ঠিক। আচ্ছা, ভাইস প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেল আছে বললাম আমি, 63 আর্টিকেলের আছে। 64 আর্টিকেল কি আছে, যে হচ্ছে এক্সিকিউটিভ তোমার হেড, বা হচ্ছে তোমার এক্সিকিউটিভ হেড মানে কি, তোমার এক্স অফিসিও হেড অফ দা রাজ্যসভা, সেই সম্পর্কে লেখা আছে। ঠিক আছে, 64 নম্বর আর্টিকেল। ইলেকশনটা করবে, নমিনেশনের ক্ষেত্রে ওখানটা যেমন 50+50 হচ্ছিল, এখানে ভাইস প্রেসিডেন্ট মাত্র 20 জন তোমার প্রপোজ দেবে, 20 জন মানে ইয়ে করবে, সেকেন্ড করবে। ঠিক আছে, ইলেকশন করবে। ইলেকশনে কি হচ্ছে, ইলেকশন হচ্ছে বোথ হাউস এবং নমিনেটেড মেম্বার্সরা করে ইলেকশনে। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম লেজিসলেটিভ অ্যাসেম্বলির কোনো মেম্বার থাকে না, শুধুমাত্র বোথ হাউস প্লাস নমিনেটেড, মানে সবাই থাকবে। ঠিক আছে। আচ্ছা, এবার এরকম প্রশ্ন আছে যে রাজ্যসভায় নমিনেটেড মেম্বার্স কটা থাকে, রাজ্যসভায় 12খানা নমিনেটেড মেম্বার্স থাকে। কোন কোন ইয়ে থেকে আছে, লাস্ট থেকে থাকে, LASS, লাল এল মানে কি, এল মানে হচ্ছে লিটারেচার। ঠিক আছে, লিটারেচার। এ মানে কি, এ মানে হচ্ছে আর্টস।
এস মানে কি সোশ্যাল সার্ভিস, আর এটা হচ্ছে স্পোর্টস। দেখবে যখন হচ্ছে আমাদের ইয়ে থেকে যখন সচিন তেন্ডুলকরকে রাজ্যসভায় মনোনীত করা হয়েছিল, কোথা থেকে করেছিল? স্পোর্টস কোটা থেকে। সোশ্যাল সার্ভিসকে কি করা হলো কিছুদিন আগেই, যে মহিলাটাকে করা হলো, ঠিক আছে? তাকে করা হলো, নামটা ভুলে গেলাম। তো এরকম এরকম টাইপের, ঠিক আছে? আচ্ছা, রিমুভড, এটা করবে যে রিমুভড বাই রাজ্যসভা। সবসময় কিন্তু রাজ্যসভারই এক্স অফিসিও তোমার চেয়ারম্যান, তো তাকে কি রাজ্যসভায় দাঁড়াবে, শুধু লোকসভা কি এগ্রিড করবে। ভাইস প্রেসিডেন্ট ১ থেকে ৩ লিস্টে পড়বে। প্রথম ভাইস কি সর্বপল্লী রাধাকৃষ্ণন, পরেরটা হচ্ছে তোমার জাকির হোসেন, আর তারপরটা কি ভিভি গিরি। মানে তোমার এইদিকে পরপর যারা এরকম হতো আগে, আর আগে প্রেসিডেন্ট, তারপর ভাইস প্রেসিডেন্ট। প্রথমে কি হলো, রাজেন্দ্র প্রসাদ হলো, তারপর এখানটায় হলো কে, এখানে হলো সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবার সর্বপল্লী রাধাকৃষ্ণন এখানে এলো, জাকির হোসেন তারপর এখানটায় এলো, ভিভি গিরি তারপর এখানটায় এলো। মানে আগে এরকম হতো যে ভাইস প্রেসিডেন্ট, যে তারপরে হলো সে আবার প্রেসিডেন্ট। এখন আর হয় না, এই সমস্ত উড়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, লোকসভা এবং রাজ্যসভার মধ্যে তোমার ম্যাক্সিমাম কি আছে এগুলো একটু দেখে নেবে। যে লোকসভার মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে ৫৫০, এখন ৫৪৩ এ বেঁচে আছে। ৫৩০টা স্টেট থেকে ১৩টা ইউটি থেকে নেওয়া হয়। রাজ্যসভার মধ্যে কি, রাজ্যসভার মধ্যে ২৫০ খানা ম্যাক্সিমাম, এখন ২৪৫ নেওয়া হয়। ১২ খানা কোথা থেকে হয়, নমিনেট করা হয় ১২টা। কোথা থেকে করা হয়, লাস্ট থেকে নেওয়া হয়, ঠিক? এগুলো একটু পড়ে নেবে। তারপর মিনিমাম স্ট্রেংথ গুলো পড়ে নেবে, যে কার কতটা মিনিমাম স্ট্রেংথ, ঠিক আছে? ৫০টা এগুলো। আচ্ছা, বাইক্যামেরাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর লেজিসলেটিভ কাউন্সিল এর পড়ে নেবে, যে বাইক্যামেরাল ৬টা হাতে আছে, কি কি ৬টা আছে তোমার, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইউপি, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক আর হচ্ছে মহারাষ্ট্র। এই ৬খানাতে তোমার বাইক্যামেরাল। বাইক্যামেরাল কার বলে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্লাস লেজিসলেটিভ কাউন্সিল আছে, ঠিক আছে? শুধু এই ৬টাতেই আছে, আর কিন্তু কারো কোনো ২৮টা স্টেটের মধ্যে আর কোথাওতে নেই। ২৮টা স্টেট আর ৮টা আমাদের ইউটি, ঠিক? এটা মনে রাখবো আমরা। আচ্ছা, লেজিসলেটিভ, এবার হচ্ছে যখন লেজিসলেটিভ কাউন্সিলে তোমার কে লেজিসলেটিভ কাউন্সিলের যে ভোট হয় তাতে কে পার্টিসিপেট করতে পারে, সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে তোমার হচ্ছে। ওই দেখবে প্রায় 1/3 হচ্ছে তোমার লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে আসে, ঠিক? তারপর হচ্ছে তোমার 1/3 হচ্ছে তোমার লেজিসলেটিভ, তোমার ওই কিছু হচ্ছে গভর্নর ইলেক্ট করে, কিছু হচ্ছে গ্রাজুয়েটস দেয়, কিছু হচ্ছে তোমার আম উম আ তোমার স্টুডেন্টসরা ভোট দেয়। তো এরকম টাইপের এই যে ফ্যাকশন গুলো, এই ফ্যাকশন এর রিলেশনটা একটু দেখে নাও বইয়ে, ঠিক আছে? ফ্যাকশনটা। আচ্ছা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি ৬০, মিনিমাম ৬০ খানা থাকবে, মেক্সিমাম ৫০০ আর ৬০ এর মধ্যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি দিয়ে, ঠিক আছে? এরকম করবে। লেজিসলেটিভ কাউন্সিলে কি আছে, লেজিসলেটিভ কাউন্সিলের মিনিমাম হচ্ছে ৪০ আর মেম্বার হচ্ছে সবসময় 1/3 অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। দেখা গেলো ধরো ৯৯ খানা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, ধরো লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সিট হচ্ছে তোমার ধরো ২০০টা। তাহলে ২০০ র 1/3 করব, এবং তারপর তার তার বেশি কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার হতে পারবে না। এগুলো একটু দেখে নেবেন, ঠিক? আচ্ছা, ইমার্জেন্সি প্রভিশন, এটা আমার মোটামুটি ইমার্জেন্সি প্রভিশন আমরা বলছি। ইমার্জেন্সি প্রভিশন হচ্ছে তোমার ৩৫২, ৩৫৬, ৩৬০, ন্যাশনাল এমার্জেন্সি, ঠিক আছে? তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার প্রেসিডেন্ট রুল বা হচ্ছে স্টেট এমার্জেন্সি। এটা হচ্ছে তোমার ফিনান্সিয়াল এমার্জেন্সি। ফিনান্সিয়াল এমার্জেন্সি কতবার হয়েছিল? একবারও হয়নি। ন্যাশনাল এমসি কবার হয়েছিল? ৩ বার হয়েছিল। এই যে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে কোন সালে হয়েছিল, কি ইয়েতে হয়েছিল, কি দিয়ে হয়েছিল। এক তো আমরা সবাই জানি যে ইন্দিরা গান্ধী করেছিল কবে, 1975 এ। একটা হচ্ছে তোমার 1962 তে হয়েছিল চায়না যুদ্ধের সময়। আর একটা সম্ভবত তোমার একটা পাকিস্তান যুদ্ধের সময় হয়েছিল, ঠিক আছে? 1962, এটা মনে পড়ছে না আমার। 1971 মনে হয়, ঠিক আছে? এরকম টাইপের ইম্পর্টেন্ট সমস্ত আছে, এগুলো একটু একটু দেখে নেবো, তিনটে কোথায়, তিনটে ইয়ে, ঠিক আছে? আচ্ছা, ধরো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কিছু কিছু ইম্পর্টেন্ট। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কি কি, তোমার হচ্ছে ১ নম্বর হচ্ছে তোমার প্রথমটা যেটা বললাম ল্যান্ড রিফর্ম সম্পর্কে, ১ নম্বর দিয়ে হচ্ছে তোমার ফার্স্ট শিডিউল ঢুকেছিল, ঠিক? আচ্ছা, তারপর হচ্ছে আম, ইয়েতে হচ্ছে তোমার আচ্ছা, হ্যাঁ, এটা ঠিকই বলছো, ১৯৭১, ঠিক আছে? ১৯৭১ আছে। আচ্ছা, তারপর কি তোমার ৭ নম্বরে কি, ৭ নম্বর হচ্ছে তোমার, এই ৭ নম্বরটা ইম্পর্টেন্ট। ৭ নম্বরে কি, একটা মানে এরকম হতে পারে যে একটা হাইকোর্ট আছে দুটো স্টেটের, টু স্টেটস এর একটা কমন হাইকোর্ট থাকতে পারে। এই কনসেপ্টটা ৭ নম্বর অ্যামেন্ডমেন্টে ঢোকানো হয়েছিল। ঠিক সেরকম একটা গভর্নর দুটো স্টেটস এর তোমার ইয়ে থাকতে পারে, গভর্নর থাকতে পারে, সেই কনসেপ্টটাও ঢোকানো হয়েছিল কিসে, ৭ নম্বর আর্টিকেলে। ৭ নম্বর দিয়ে ১৫টা ইম্পর্টেন্ট। ১৫টা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ১৫টা দিয়ে হচ্ছে তোমার যে হাইকোর্টের যে জাজদের যে বয়স সীমা, সেটা করা হয়েছিল ৬০ থেকে ৬৫। সেই অবভিয়াসলি হাইকোর্টের এক্সাম, তো হাইকোর্ট দিয়ে যে সেটা হচ্ছে ১৫ নম্বর অ্যামেন্ডমেন্ট দিয়ে, ঠিক? এটা ইম্পর্টেন্ট একটা। ২৪ নম্বরে কি হয়েছে, ২৪ নম্বরে বলেছিল যে যেকোনো ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করতে পারবো। মানে আগে বলা হতো কি, ফান্ডামেন্টাল রাইটস কে আমরা হাত দিতে পারবো না, বলবো। তার ২৪-এ বললো কি, এনি পার্টস অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি অ্যামেন্ডেড, বাট বেসিক যে স্ট্রাকচার আছে সেই বেসিক স্ট্রাকচারটাকে অক্ষুণ্ণ রেখে, ঠিক? বেসিক স্ট্রাকচারকে রেখে। আচ্ছা, ৪২-৪৪, এটা তো তোমরা জানোই। ৪২ হচ্ছে মিনি কনস্টিটিউশন বলা হয়, অনেক কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। কবে হয়েছে, ১৯৭৬ হয়েছে। ৪৪ কবে হয়েছে, ১৯৭৮ সালে হয়েছে। ৪২ তোমার অনেক চেঞ্জ করা হয়েছে, যেমন যেমন প্রিঅ্যাম্বলে ৩টে ওয়ার্ড ঢোকানো হয়েছিল। কি কি, ইন্টিগ্রিটি, তারপর হচ্ছে তোমার ইন্টিগ্রিটি ঢোকানো হয়েছিল,
ঠিক আছে? তারপর যেমন সেকুলারিজম, তারপর হচ্ছে মানে তোমার সেকুলারিটি, ঠিক আছে? আর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে কি ঢোকানো হয়েছে? আমাদের হচ্ছে SSSDR হিসাবে রাখা হয়। তো এখানটায় ঢোকানো হয়েছে হচ্ছে আমরা কি এখানটায় সেকুলার মানে সোবেরান, সোশ্যালিস্ট, সেকুলার এই সোশ্যালিস্ট ঢোকানো হয়েছে। হয়ে গেল। এভাবে আমরা ভুলে গেলেও এভাবে করতে হবে। এটা মানে কি সোবেরান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। যখন ইন্ডিয়াকে এই ৫ টা ভাবে বলা হয়, কি মনে রাখবো? SSSDR আমরা ওইখান থেকে বের করে নেবো। সোশ্যালিস্টটা ওই রাশিয়া থেকে ইনফ্লুয়েন্স হয়ে এই সোশ্যালিস্ট ওয়ার্ডটাকে ঢুকিয়েছিল। ঠিক আছে? সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্ডিক, এই ৩ টে। এটা পড়ে নেবো ৪২-এ। ৪৪-এ কি? ৪৪-এ যে আমাদের রাইট টু প্রপার্টি ছিল সেটাকে সরিয়ে দিয়েছিল। সেটা কত ছিল? ৩১-এ ছিল। কোথা থেকে নেওয়া হয়েছিল? ৩০০-এ কার মাধ্যমে? 44 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কবে হয়েছিল? ১৯৭৮ সাল। ওকে। আচ্ছা, ৬১, ৫২ ইম্পর্টেন্ট। ৫২ আমি দেখালাম অ্যান্টি ডিফেকশন কত নম্বর? ১০ নম্বর শিডিউল ঢুকেছিল তোমার ৫২ নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, ৬১ তে কি? ৬১ হচ্ছে ইম্পর্টেন্ট 1989 এ এখানে হচ্ছে তোমার ২১ বছর থেকে ১৮ বছর করা হয়েছিল। যে ভোটিং যে রাইটসটা, ভোটিং আমাদের এজটা, এটা ইম্পর্টেন্ট। ২১ থেকে ১৮ কবে করা হয়েছিল? ৬১ নম্বর অ্যামেন্ডমেন্টে। ৯১ এ কি আছে? ৯১ অ্যামেন্ডমেন্টে আছে যে আমাদের 15% অফ মানে যতগুলো মেম্বার থাকবে তার 15%ই হচ্ছে মিনিস্টার হতে পারবে। তার বেশি মিনিস্টার হতে পারবে না। এখানটা একটা লেস দেন আছে যে ১২ থেকে বেশি হতে হবে। ১২ থেকে কমও হতে পারবে না। ১২ আর এদিকে আছে 15%। আর এগুলো নিউলি সব পড়বে। ১০০ তে হচ্ছে তোমার যে ভারত আর বাংলাদেশের মধ্যে এনক্লেভ শেয়ারিং হয়েছিল সেটা। ১০১ এ জিএসটি, ১০২ এ এনসিবিসি, ন্যাশনাল কাউন্সিল অফ ব্যাকওয়ার্ড ক্লাস। ১০৩ এ যেটা আমরা 10% রিজার্ভেশন পাচ্ছি ইডব্লিউএস, সেটা করা হয়েছিল। ১০৪ এ কি এসসি এসটি দের এক্সটেনশন করা হয়েছিল, প্রত্যেক ১০ বছর অন্তর অন্তর বাড়ানো হয়। ১০৫ এ হচ্ছে ১০২ এ যেটা এনসিবিসি তে কি করা হয়েছিল, এই ১০২ এর অ্যামেন্ডমেন্টে তোমার ইয়ে থেকে স্টেটের হাত থেকে সমস্ত পাওয়ার নিয়ে নেওয়া হয়েছিল, যে স্টেটস কে পাওয়ার দেওয়া যাবে না, সমস্ত কিছু সেন্ট্রালি দেখবে। কিন্তু ১০৫ এ আবার বললো কি, যে এদের পাওয়ার দিয়ে দিল যে মানে তোমার সোশ্যালি অ্যান্ড এডুকেশনাল ব্যাকওয়ার্ড ক্লাস যেগুলো আছে সেটা হচ্ছে স্টেট কি করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। এটা ১০৫ নম্বর আর্টিকেল অ্যামেন্ডমেন্টে আছে। এই লাস্টের রিসেন্ট গুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, ব্যাস এইটুকুই আজ। ব্যাস, আর কিছু নেই। এটুকুই আমার ইয়ে আছে। তো এরকম পড়তে থাকো। পলিটি খুব একটা কঠিন নয়। যদিও শেষের দিকে একটু চাপ মনে হতে পারে। আস্তে আস্তে পড়লেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এইগুলো যতটুকু বললাম সেটুকু একটু ভালোভাবে দেখো। এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ কাউন্সিল, এই যে এইগুলোর তোমার মেম্বার গুলো, যে লোয়েস্ট মেম্বার, মিনিমাম কত মেম্বার হতে হবে, ম্যাক্সিমাম কত থাকতে পারে, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো পড়লে তোমাদের অনেক কনফিউশনটা চলে যাবে। আচ্ছা, যেটা আমি পার্সেন্টেজের বলছিলাম, যে legislative তোমার কাউন্সিল, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট থাকে। আচ্ছা, একটা তোমার রাজ্যসভাতে দেখবে যে রাজ্যসভা হচ্ছে পার্মানেন্ট, ঠিক সেরকম ভাবে লেজিসলেটিভ কাউন্সিল হচ্ছে পার্মানেন্ট। প্রত্যেক তোমার 1/3 করে ২ বছর পর পর সমস্ত কেউ কি করে তোমার সমস্ত চলে যায় এভরি 2 ইয়ার্স এ। ঠিক আছে? আচ্ছা, কোয়ালিফিকেশন গুলো দেখবে যে ২৫ বছর হচ্ছে তোমার যদি আমি ইয়ে হতে চাই, ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট, তাহলে ৩৫ বছর হতে হবে। যদি আমি হচ্ছে রাজ্যসভার মেম্বার হতে চাই তাহলে ৩০ বছর হতে হবে। যদি আমি ২৫ বছর হয় তাহলে আমি লোকসভার মেম্বার হতে পারবো। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ১৮ বছর সম্ভবত আছে হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটির মেম্বার হওয়ার জন্য। তো এরকম ১৮ না, ২১ আছে। তো এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে? একটু দেখে নেবে এগুলো। আচ্ছা, আর লিজিসলেটিভ কাউন্সিলের যে ইলেকশন পার্টিসিপেশন, যেটা আমি বলছিলাম, এই যে ইলেকশন পার্টিসিপেশনটা একটু দেখে নেবে। ঠিক আছে? এই যে ইলেকশন পার্টিসিপেশন, এইটা তোমার একটা ফ্র্যাকশন, যেটা বলবো না, একটা ফ্র্যাকশন আছে, ওই ফ্র্যাকশনটা একটু দেখে নেবে। যে তোমার 1/3 বডি, মানে তোমার পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি, এইগুলো লোকাল বডি করে। 1/3 করে কি? 1/3 করে হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি করে। তাহলে দেখো আরো 1/3 বেঁচে থাকলো। এই 1/3 কে আবার 1/12 আর 1/6 এইভাবে ভাগ করা হয়, ৩ টে ভাগে। ঠিক আছে? 1/12 কি করা হয়? এই 1/12 হচ্ছে গ্র্যাজুয়েট মেম্বার যারা থাকে, গ্র্যাজুয়েট, কিছু কিছু কলেজের যারা গ্র্যাজুয়েটস থাকে তারা ভোট দিতে পারে। ঠিক আছে? আর হচ্ছে তোমার 1/12 হচ্ছে টিচার্সরা দেয়। আর 1/6 হচ্ছে গভর্নর হচ্ছে নমিনেট করতে পারে। দেখো সব যোগ করলে কত হয়? কারণ যদি যোগ করে দেখো ১+১+২ মানে কত? ৪/১২, মানে কি ১/৩ হয়ে যাচ্ছে। মানে এই ফ্যাকশনটা একটু ইম্পর্টেন্ট, যে ১/৩ হচ্ছে লোকাল বডিজ করে, ১/৩ হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি করে, আর বাকি ১/৩টাকে এভাবে ভাগ করে দেওয়া হয় ১/১২, ১/১২, ১/১২। ঠিক আছে? ১/১২, ১/১২, ১/৬। এই দুটোকে, এটা হচ্ছে এডুকেশন রিলেটেড। মানে ১/১২ হচ্ছে একটা গ্র্যাজুয়েট স্টুডেন্টরা করবে, এটা হচ্ছে তোমার টিচার্সরা করবে, আর ১/৬ কি গভর্নর নমিনেট করবে। এরকম যদি কোশ্চেন আছে লেজিসলেটিভ কাউন্সিলে গভর্নর কত মেম্বারকে নমিনেট করতে পারে, সেটা হচ্ছে 1/6 মেম্বারকে নমিনেট করতে পারে। ঠিক? ব্যাস এটুকুই। বেস্ট অফ লাক, এক্সাম দাও, কোনো চাপ নেই।